গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ ষোড়শ পর্ব। কবির মামা বাড়ি ফিরে এসেছেন। বাড়ি মানে নিজের বাড়ি নয়, নীলুদের ভাড়াটে বাসা। এই বাসায় কত অসংখ্যবার তিনি এসেছেন। এমনও হয়েছে টানা 1 মাস কেটে গেছে, নড়ার নাম নেই। কিন্তু এবারে এসে কিছুটা অদ্ভুত আচরণ করছেন, যেন তিনি অপরিচিত একটা জায়গায় এসেছেন, লোকজন ভালো চেনা নেই। শারমিনকে জিজ্ঞেস করলেন, মা বাথরুমটা কোন দিকে? বাথরুম কোন দিকে তার না জানার কথা নয়, কিন্তু প্রশ্নের ভঙ্গিতে মনে হচ্ছে তিনি জানেন না। রাতে খাবারের টেবিলে বসলেন, কিন্তু কিছু মুখে দিলেন না। মনোয়ারা বললেন, ভাইজান আপনাকে 2টো রুটি বানিয়ে দেবে? তিনি বললেন, জি না, আপনাদের কষ্ট দিতে চাই না। মনোয়ারার বিস্ময়ের সীমা রইল না। ভাইজান তার সঙ্গে আপনি আপনি করছেন কেন? তিনি তাকালেন নীলুর দিকে। নীলু বলল, মামা আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমি ভালো। মামা আসুন, আপনাকে শুইয়ে দিই। দুধ গরম করে দিচ্ছি, দুধ খেয়ে শুয়ে পড়ুন। কবির মামা নিঃশব্দে উঠে পড়লেন। তার খুব খারাপ লাগছে। তিনি এরকম করছেন কেন? তার গায়ে জ্বর নেই। এরকম করার তো কথা নয়। মাখন লাগানো 2 স্লাইস রুটি আর 1 গ্লাস দুধ নিয়ে নীলু কবির মামার ঘরে ঢুকল। মৃদুস্বরে ডাকল, মামা। আয় বেটি, আয়। আপনার জন্য রুটি আর দুধ এনেছি। রেখে দাও মা, খিদে পেলে খাবো। না, আপনাকে এখনই খেতে হবে। আপনাকে খাইয়ে তারপর আমি যাব। কবির মামা একটু হাসলেন। তারপর নেহাত যেন নীলুকে খুশি করবার জন্যেই পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দুধে ডুবিয়ে মুখে দিতে লাগলেন। মাখন দেয়া রুটি মামা, দুধে ডুবাচ্ছেন কেন? নরম হয়, খেতে সুবিধা। আপনার খেতে ইচ্ছা না হলে খাবেন না মামা, শুধু দুধটা চুমুক দিয়ে খেয়ে ফেলুন। তিনি বাধ্য ছেলের মতো দুধ খেয়ে ফেললেন। পান খাবেন মামা? একটু পান এনে দিই, মুখের মিষ্টি মিষ্টি ভাবটা যাবে। তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, পান তো আমি খাই না। ঠিক আছে, তোমার যখন ইচ্ছা দাও। পান এনে নীলু দেখল মামা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, চোখ বন্ধ, ঘুমিয়ে পড়েছেন বোধহয়। সে চাপা গলায় বলল, মামা ঘুমিয়ে পড়েছেন? না, জেগে আছি। পান দাও, আর একটু বসো আমার পাশে। নীলু বসল। তিনি উঠে বসলেন। নরম গলায় বললেন, আচ্ছা মা, তোমার বিয়েতে কি আমি কিছু দিয়েছিলাম? নীলু বিস্মিত হয়ে বলল, হঠাৎ এই কথা কেন মামা? না মানে, হঠাৎ মনে হলো। এ জীবনে তোমার কাছ থেকে শুধু সেবাই নিয়ে গেলাম, কিন্তু কিছু ফেরত দেয়া হয়নি। আপনার ভালোবাসা যা পেয়েছি সেটা বুঝি কিছু না মামা? আপনার মনের শান্তির জন্যই বলছি। আপনি বিয়েতে খুব দামি একটা শাড়ি দিয়েছিলেন, নীল রঙের একটা কাতান। 400 টাকা দাম ছিল শাড়িটার। তখন 400 টাকা একটা গয়না হয়ে যেত। তাই নাকি? হ্যাঁ মামা, আমার বিয়ের শাড়ির দাম ছিল 300 টাকা। আমার বড় বোন বললেন, বিয়ের শাড়িটা থাক, এটা দিয়েই বউ সাজিয়ে দিই। কবির মামা গভীর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, তাই করা হলো বুঝি? না মামা, বিয়েতে নাকি লাল শাড়ি পরতে হয়, তাই সবাই মিলে আমাকে লালটা পরালো, কিন্তু আমার খুব ইচ্ছা করছিল নীলটা পরতে। কবির মামা হাসতে লাগলেন। কোন এক বিচিত্র কারণে এই গল্পে তিনি খুব আনন্দ পাচ্ছেন। তার চোখেও পানি এসে যাচ্ছে, যদিও পানি আসার মতো গল্প এটা না। মামা, বলো মা। তখন তো আপনার নীলগঞ্জ ছিল না, টাকা পয়সা যা পেতেন আমাদের পেছনেই খরচ করে ফেলতেন। শুয়ে পড়ুন মামা। রফিক কি বাসায় আছে মা? জি আছে, এই কিছুক্ষণ আগে এসেছে। ওকে কি একটু আমার কাছে পাঠাবে? পাঠাচ্ছি।
রফিক খেতে বসেছে। কবির মামা ডেকেছেন শুনে মুখ বাঁকা করে বলল, ওল্ড ম্যান আমার কাছে কি চায়, এখন যেতে পারবো না। নীলু বলল, চট করে না করে ফেলো কেন? একজন অসুস্থ মানুষ ডাকছেন, তুমি যাবে না? শুধু ভেজর ভেজর করবে। যদি করে, হাসি মুখে শুনবে সেই ভেজর ভেজর। তুমি তো রেগে যাচ্ছ কেন ভাবি? আমি তো জাস্ট কথার কথা বলেছি। তুমি খুব ভালো করে জানো আমি মুখে না বললেও কবির মামাকে ঠিকই দেখতে যাব। হাসি মুখে তার সব ফালতু কথা শুনব। উনি যে কদিন হাসপাতালে ছিলেন, আমি কি রোজ তাকে দেখতে যাইনি? নীলু লজ্জা পেয়ে গেল। রফিক ভাত শেষ না করেই উঠে পড়েছে। নীলু বলল, তুমি কি আমার উপর রাগ করলে রফিক? না, তা করিনি। আমি তো মেয়ে মানুষ না যে কথায় কথায় রাগ করব। আর যদি করিও তাতে কার কি এসে যায়? রফিক কবির মামার ঘরে ঢুকল। মামা জেগে আছো? বস রফিক। বসবো না, যা শুনবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। বলো কি বলবে। তুই আমাকে একটা জায়গায় নিয়ে যাবি? কোন জায়গায়? আগে বল, নিয়ে যাবি কি না? নিয়ে যাব। বারাসাতে যাব, ওইখানে আমাকে নিয়ে যা। সেটা আবার কোথায়? 24 পরগনা জেলা। ইন্ডিয়া? হ্যাঁ, বেনাপুল বর্ডার দিয়ে। তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি মামা? জন্মস্থান দেখতে ইচ্ছা করছে। আমি আর বাঁচব না রে। তুমি একা কেন, আমরা কেউই বাঁচব না। জন্মস্থান দেখলে হবেটা কি? ওইখানে গিয়ে মরতে চাও? তিনি জবাব দিলেন না। রফিক খাটে বসল। নরম স্বরে বলল, জন্মস্থানে মরতে যেমন কষ্ট, বিদেশে মরতেও ঠিক সেরকম কষ্ট। মরার কষ্ট সব জায়গায় সমান। তুই তাহলে নিতে পারবি না? না মামা, পারবো না। পাসপোর্টের অনেক ঝামেলা। আমার মনে হয় তুমি মরতে চাইলে তোমার সুখী নীলগঞ্জেই মরো, সেটাই ভালো হবে। তিনি হেসে ফেললেন। রফিকও হাসল। হাসতে হাসতেই বলল, তুমি আমার উপর রাগ করলে না তো? না, তোর কোনো কথায় আমি রাগ করি না। খুব ফালতু কথা বলি এই জন্যে? তাও না, তোর কথাবার্তা ঠিকই আছে। তোর কথাবার্তা আমার পছন্দ। যা, শুয়ে পড়। বারাসাতে যেতে চাচ্ছ কেন? মনটা হঠাৎ টানছে। হাসপাতালে শুয়ে শুয়ে অনেক ভেবেছি। বারাসাতে শৈশব কেটেছে। একটা বিরাট পুকুর ছিল, নাম হলো গিয়ে ভূতের পুকুর। ছোটবেলায় ভূত দেখার জন্য এর পাড়ে বসে থাকতাম। দেখেছ? না, দেখিনি। মামামার কথা শোনো। এখন যদি তুমি যাও তোমার খুবই খারাপ লাগবে। দেখবে সব বদলে গেছে। ভূতের পুকুর হয়তো ভরাট করে দালান তুলেছে। এর চেয়ে শৈশবের স্মৃতিটাই থাকুক। কবির মামা শুয়ে পড়লেন। রফিক মশারি গুঁজে দিতে দিতে বলল, এর পরেও যদি তোমার যেতে ইচ্ছে করে তাহলে আর কি করে, নিয়ে যাব। কি ইচ্ছে করে? তিনি গাঢ়স্বরে বললেন, হ্যাঁ করে। রফিক নিঃশ্বাস ফেলে বলল, মাস তিনেক তোমাকে অপেক্ষা করতে হবে মামা। আমি একটা কাজ শুরু করেছি, একটু গুছিয়ে নিই। কি কাজ? ব্যবসা। মতিঝিলে রুম নিয়েছি, কাউকে কিছু বলিনি। বুধবারে বলবো। সবাইকে অফিস দেখিয়ে আনব। তুমি থাকছো তো বুধবার পর্যন্ত? থাকব। দেখে যাই তোর কাণ্ড কারখানা। এখন যাই মামা? আচ্ছা যা, বাতি নিভিয়ে যা। শারমিন জেগে আছে, আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। মেয়েদের চুল বাঁধার দৃশ্যটি বেশ সুন্দর, দেখতে ভালো লাগে। রফিক খানিকক্ষণ দেখল। ছন্দবদ্ধ ব্যাপার। চিরুনি উঠছে নামছে, উঠানামা হচ্ছে নির্দিষ্ট তালে। রফিক সিগারেট ধরালো। শারমিন বলল, দয়া করে সিগারেটটা বাইরে গিয়ে খাও। কেন? ঘরে কুৎসিত গন্ধ হয়, আমার ভালো লাগে না। গন্ধ তো আগেও হতো, তখন তো কিছু বলনি। তখন বলিনি বলে এখন বলতে পারবো না এমন তো কোনো কথা নেই, এখন বলছি। রফিক সিগারেট ফেলে দিল। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে শারমিন চুল বাঁধা শেষ করে উঠল।
দরজা বন্ধ করে বাতি নেভালো। মশারি ফেলে হালকা গলায় বলল, তুমি কি ঘুমোবে না আর কিছুক্ষণ জেগে বসে থাকবে? ঘুমোবো। বিছানায় উঠতে উঠতে শারমিন বলল, তোমার মতিঝিলের অফিস স্টার্ট হচ্ছে কবে? রফিক বিস্মিত হয়ে বলল, অফিসের খবর তুমি কোথায় পেলে? কেন, এটা কি গোপন কিছু? না, গোপন কিছু না, কাউকে তো বলিনি। তুমি জানলে কিভাবে? কে বলল? আজ বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, বাবা বললেন। তিনি জানলেন কোত্থেকে? জানবেন না কেন, সব তো তারই করা। বেকার জামাই বোধহয় সহ্য হচ্ছিল না, দূর থেকে কলকাঠি নাড়লেন। রফিক স্তব্ধ হয়ে বসে রইল। এই সম্ভাবনা তার মাথায় আসেনি। রহস্য পরিষ্কার হতে শুরু করেছে। কেন সব এমন ঘড়ির কাঁটার মতো সহজে হচ্ছিল, এটা বোঝা গেল। শারমিন বলল, দেখে মনে হচ্ছে অধিক শোকে পাথর। শ্বশুরের সাহায্য নিতে চাও না? রফিক সেই প্রশ্নের জবাব দিল না, বারান্দায় চলে এলো। বারান্দায় দাঁড়িয়ে সে সিগারেট টানবে, মাথা পরিষ্কার করার চেষ্টা করবে। ঘুমোতে যাবে অনেক রাতে। যখন যাবে তখন দেখবে শারমিন পরম তৃপ্তিতে ঘুমোচ্ছে। তার অনেক রাত পর্যন্ত ঘুম আসবে না, নানা আজে বাজে চিন্তা তার মাথায় ভিড় করবে। এক একদিন এক এক জিনিস নিয়ে সে ভাবে। আজ ভাববে, শারমিন হঠাৎ করে বাবার কাছে গেল কেন? পিতা কন্যার মিলন তাহলে হয়েছে? কিভাবে হলো কে জানে। শারমিন নিশ্চয়ই কাঁদতে কাঁদতে বলেছে, খুব ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে তাই শুনব। এবারকার মতো আমাকে ক্ষমা করো। কবির মামার জ্বর পুরোপুরি ছাড়ল না। সকালের দিকে সুস্থ থাকেন, বিকেল থেকেই কাতর, গা কাঁপিয়ে জ্বর আসে। ম্যালেরিয়া রোগীর মতো লেপ জড়িয়েও শীত মানানো যায় না, যদিও অসুখটা ম্যালেরিয়া নয়। ডাক্তাররা নিঃসন্দেহ জীবাণু ঘটিত কিছু নয়। হোসেন সাহেব এই জ্বর নিয়ে খুব উত্তেজিত। তার ধারণা, এক সপ্তাহ চিকিৎসা করবার সুযোগ দিলে তিনি হোমিওপ্যাথি যে কি তা প্রমাণ করে দেবেন। এই সুযোগ তিনি পাচ্ছেন না। কবির মাস্টার পরিষ্কার বলেছেন, সারা জীবন যে কটা জিনিস অবিশ্বাস করে এসেছি, হোমিওপ্যাথি হচ্ছে তার একটা। এখন এই শেষ সময়ে যদি হোমিওপ্যাথিতে সেরে উঠি, সেটা খুব দুঃখজনক হবে। আমাকে অবিশ্বাস নেই, মরতে দাও। হোসেন সাহেব হাল ছাড়লেন না। নীলুর সঙ্গে পরামর্শ করে গোপনে কবির মাস্টারের খাবার পানিতে এক পুরিয়া ক্যালিফস মিশিয়ে দিলেন। নীলুকে বললেন, এক ডোজেই কাজ হবে, দেখবে আজ আর জ্বর আসবে না। 100 টাকা বাজি। খুবই আশ্চর্যের ব্যাপার, সত্যি সত্যি জ্বর এলো না। আনন্দে ও উত্তেজনায় হোসেন সাহেব অন্যরকম হয়ে গেলেন। রান্নাঘরে ঢুকে নীলুকে বললেন, কি যা বলেছিলাম বিশ্বাস হলো? এত যে তোমাদের অবিশ্বাস, আশ্চর্য। নীলু হেসে ফেলল। আমার অবিশ্বাস নেই তো। আছে আছে, তোমারও আছে, সবই বুঝি। টুনির মাথা ব্যথা হচ্ছিল, সেই চিকিৎসা কি করিয়েছ আমাকে দিয়ে? অবিশ্বাস করো আর যাই করো, চিকিৎসাটা একবার তো করিয়ে দেখবে, দেখা উচিত নয়? জি বাবা, উচিত। আমি মা চিন্তা করছি একটা ঘর ভাড়া করে প্রফেশনাল চিকিৎসা শুরু করব, ফার্মেসি দেব। তুমি একটা নাম ঠিক করো ফার্মেসির। হোসেন সাহেব হৃষ্টচিত্তে রান্নাঘর থেকে বেরুলেন। টুনি ও বাবলু বইপত্র নিয়ে অপেক্ষা করছে। তাদের বললেন, তোরা নিজে নিজে পড়, আজ আমি ব্যস্ত, কাজ আছে। তিনি হোমিওপ্যাথির বই খুলে বসলেন। তার আনন্দ দীর্ঘস্থায়ী হল না। ভোর রাতে কবির মামার প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘোরে তিনি ছটফট করতে লাগলেন, অসংলগ্ন কথাবার্তা বলতে লাগলেন। মাঝে মাঝে উঠে বসে শূন্য দৃষ্টিতে সবার দিকে তাকান, গম্ভীর গলায় বলেন, হে বন্ধু, হে প্রিয়, দেশের দরিদ্র বন্ধু আমার, হে আমার প্রিয় বন্ধু, আজ এই শরতের মেঘমুক্ত প্রভাত। কিছুক্ষণ প্রলাপ বকেন, তারপর আবার সহজ স্বাভাবিক কথাবার্তা, যেন কিছুই হয়নি। নীলুকে বললেন, বোমা,
আমার জ্বরটা একটু কমলেই আমি নীলগঞ্জ রওনা হব। সেখানে বড় কোনো ঝামেলা হয়েছে। নীলু বলল, কোনো ঝামেলা হয়নি মামা, আপনি চুপচাপ শুয়ে থাকুন, মাথায় পানি ঢালছি। ঝামেলা হয়েছে মা, খুব ঝামেলা, নইলে শওকত আসত। এতদিন হয়ে গেছে ঢাকায় আছি, কিন্তু শওকতের কোনো খোঁজ নেই। আপনি এখন কোনো কথা বলবেন না তো মামা, প্লিজ। কবির মামার চোখ বন্ধ করে আবার তার বক্তৃতা শুরু করলেন। রফিক ডাক্তার আনতে গেল। হোসেন সাহেব হতভম্ব হয়ে বিছানার পাশে বসে রইলেন। টুনি খুব ভয় পেয়েছে। সে দরজার ওপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। দুপুরের আগেই জ্বর নেমে গেল। কবির মামা শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে বারান্দায় এসে বসলেন। নীলু অফিসে গিয়েছে। অফিসে জরুরি মিটিং, না গেলেই নয়। দায়িত্ব দিয়ে গেছে শারমিনের উপর। শারমিন তার দায়িত্ব পালন করছে চমৎকারভাবে। কবির মামা বারান্দায় আছেন, সেও আছে বারান্দায়। মামা, আপনার মাথায় হাত বুলিয়ে দেব? না মা, লাগবে না, তুমি খাওয়া দাওয়া করে বিশ্রাম করো। আমার শরীর এখন বেশ ভালো, ইনশাল্লাহ কাল রওনা দেব। অসম্ভব, কাল কিভাবে রওনা হবেন? রওনা হতেই হবে মা, উপায় নেই। তোমার বাবা একবার বলেছিলেন নীলগঞ্জে যাবেন। আমারও খুব শখ ছিল তাকে নিয়ে যাবার, আর সম্ভব হল না। সম্ভব হবে না কেন মামা? কবির মামা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, মৃত্যু এখন আমার পাশেই অপেক্ষা করছে। মাঝে মাঝে হাত দিয়ে আমাকে ছুঁয়ে দেয়, আমি বুঝতে পারি। আমার সময় কোথায় মা, সময় শেষ। আমি বাবাকে বলবো যেন তিনি তাড়াতাড়ি নীলগঞ্জ চলে যান, আমি আজই বলবো। কবির মামা হেসে ফেললেন। বারান্দায় বসে থাকতে থাকতে তার ঝিমুনি ধরে গেল। শীত শীত করছে, আবার হয়তো জ্বর আসবে। তার বড় লজ্জা লাগছে। এই বাড়ির প্রতিটি মানুষকে তিনি বিব্রত করছেন। সেই অধিকার কি তার সত্যিই আছে? পরদিন তিনি অসুস্থ শরীরেই নীলগঞ্জে রওনা হলেন। তার সঙ্গে গেল সোবাহান। রফিকের যাবার কথা ছিল, তার অফিস উদ্বোধন হবে, সে যেতে পারল না। জুটিয়ে দিল সোবাহানকে। এই লোকটি কোনো রকম আপত্তি করল না। স্টেশন থেকে বাড়ি অনেকটা দূর, কবির মাস্টারের হেঁটে যাবার সামর্থ্য নেই। আবার আকাশ পাতাল জ্বর। সোবাহান গরুর গাড়ি জোগাড় করে আনল। রওনা হবার আগে একজন ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার। আশেপাশে কোথাও ডাক্তার নেই। নবীনগরে একজন ডাক্তার আছেন, LMF। কবির মাস্টার বললেন, নিজের চোখে দেখো গ্রামগুলোর কি খারাপ অবস্থা। ডাক্তাররা কি এই গণ্ডগ্রামে আসবে? তারা যাবে শহরে। সোভান বলল, আপনি এখানে বসে বিশ্রাম করতে থাকুন, আমি নবীনগর থেকে ডাক্তার নিয়ে আসব। পাগল নাকি তুমি? বহু দূরের পথ। কোনো অসুবিধা নেই, এই অবস্থায় আপনাকে নিয়ে রওনা হব না। আমি গরুর গাড়িতে বিছানা করে দিচ্ছি, শুয়ে থাকুন, আমি যাব আর আসব। নবীনগরে ডাক্তার সাহেবকে পাওয়া গেল না। তিনি বিরামপুর কলে গিয়েছেন। কখন ফিরবেন ঠিক নেই, নাও ফিরতে পারেন। বিরামপুরের কাছেই তার শ্বশুর বাড়ি। রাতটা হয়তো শ্বশুর বাড়িতেই কাটাবেন। সোভান ক্লান্ত ও বিরক্ত হয়ে ফিরে এসে এক অভূতপূর্ব দৃশ্য দেখল। গরুর গাড়ির চারপাশে অসংখ্য মানুষ। চারদিকে খবর রটে গিয়েছে, অসুস্থ হয়ে কবির মাস্টার গ্রামে ফিরছে। দলে দলে লোক আসছে, ভিড় ক্রমেই বাড়ছে। বিশাল একদল মানুষ নিয়ে গরুর গাড়ি রওনা হল। আশেপাশের মানুষ জিজ্ঞাসা করে, কে যায় গো? কবির মাস্টার যায়। কি হয়েছে মাস্টার সাহেবের? শরীর খুব খারাপ, উল্টাপাল্টা কথা বলতেছে। কও কি? কি সর্বনাশের কথা! ক্ষেতের কাজ ফেলে রেখে চাষিরা উঠে আসে রাস্তায়। তারা এক পলক দেখতে চান মাস্টার সাহেবকে।
দুটি কথা শুনতে চায়। সূর্যের তেজ বাড়তে থাকে, চলমান মানুষগুলির ছায়া ছোট হয়ে আসে। কবির মাস্টার চোখ মেলে একবার জিজ্ঞেস করেন, আর কত দূর সোবহান? আর যে কত দূর সোবহান নিজেও জানে না। এই অঞ্চল তার অপরিচিত, তবু সে বলে, এসে পড়েছি, ওই তো দেখা যাচ্ছে। সুখী নীলগঞ্জ সাইনবোর্ড দেখা যায়? বিরাট সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি। কবির মাস্টার টেনে টেনে হাসেন। সোবহান কোনো সাইনবোর্ড দেখতে পায় না, শুধু দেখে মানুষ আসছে পিল পিল করে। চিৎকার নেই, হইচই নেই, নিঃশব্দ মানুষ। মাথা নিচু করে এরা হাঁটছে। সোবহান, জি মামা? শুধু সাইনবোর্ডটাই আছে, নীলগঞ্জকে সুখী নীলগঞ্জ করতে পারলাম না, আফসোস রয়ে গেল। এক জীবনে তো হয় না মামা, আপনি শুরু করেছেন, অন্যরা শেষ করবে। শুরু করাটাই কঠিন, শুরু তো হয়েছে। আপনার খুব কষ্ট হচ্ছে মামা? হচ্ছে, আবার আনন্দও হচ্ছে। কত লোক এসেছে দেখলে? জি দেখলাম। কিছুই করতে পারি না এদের জন্যে, তবু এরা আসছে। বড় আনন্দ লাগছে সোবহান। জীবনটা তাহলে একেবারে নষ্ট হয়নি, কি বলো? জি না, অসাধারণ জীবন আপনার। পানি খাওয়াতে পারো? বুক শুকিয়ে আসছে। বটগাছের ছায়ার নিচে গরুর গাড়ি রাখা হলো। 4-5 জন ছুটে গেল পানির খোঁজে। আশেপাশের বাড়ির বৌঝিরা সব বেরিয়ে আসছে। এদের মধ্যে অল্পবয়স্ক একটা মেয়ে খুব কাঁদছে। সে নীলগঞ্জের মেয়ে। এই গ্রামে বিয়ে হয়েছে। বিয়ের দিন খুব গণ্ডগোল হচ্ছিল। জামাইকে সাইকেল দেওয়ার কথা, সেই সাইকেল দেয়া হয়নি। বিয়ে ভেঙে বরযাত্রীর দল উঠে যাবে। বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। খবর পেয়ে ছুটতে ছুটতে এলেন কবির মাস্টার। থমথমে গলায় বললেন, সাইকেল আমি দেব, বিয়ে হোক। কবির মাস্টারের কথাই যথেষ্ট। বিয়ে হয়ে গেল। তার 15 দিন পর নতুন সাইকেল নিয়ে কবির মাস্টার এসে উপস্থিত। তিনি সাইকেল নতুন জামাইয়ের হাতে দিয়েই আচমকা প্রচণ্ড একটা চড় বসিয়ে দিয়ে বললেন, হারামজাদার ছোট লোক, সাইকেলটা তোর কাছে বড় হলো? তুই একটা মেয়েকে বিয়ের দিন লজ্জা দিলি? তোর এত বড় সাহস? ছেলেটা ভালো ছিল। 7 দিন পর সাইকেল ফিরিয়ে দিয়ে গেল। লাজুক গলায় বলল, আপনার দোয়া চাই মাস্টার সাহেব, আর কিছু চাই না। আপনি খাস দিলে আমার জন্য দোয়া করবেন। কবির মাস্টার গম্ভীর হয়ে বললেন, দোয়া লাগবে না। সৎ মানুষের জন্য দোয়া লাগে না, দোয়া দরকার অসৎ মানুষের জন্যে। তোর বউটাকে আদর যত্ন করিস, ভালো মেয়ে। সেই মেয়েটাই এখন চিৎকার করে কাঁদছে। কয়েকজন বৃদ্ধ মহিলা তাকে শান্ত করবার চেষ্টা করছেন, পারছেন না। কবির মাস্টার বিরক্ত গলায় বললেন, তুই এরকম করছিস কেন? সালাম করেছিস আমাকে? আদব কায়দা তো কিছুই শিখিস নাই। নীলগঞ্জের মেয়ে না তুই? গ্রামের বদনাম। আয় সালাম কর। তোর জামাই কই? ব্যাটাকে ধরে নিয়ে আয়। নীলগঞ্জে ঢোকার ঠিক আগে আগে কবির মাস্টার মারা গেলেন। নিঃশব্দ মৃত্যু। কেউ কিছুই টের পেল না। সবাই ভাবল বোধহয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। সেটাই স্বাভাবিক। সোবহান তার হাত ধরে বসেছিল। সে শুধু টের পেল। হাত নামিয়ে দিয়ে চলন্ত গাড়ি থেকে নেমে এলো। অসংখ্য লোক আশেপাশে। সবাই নিঃশব্দে হাঁটছে। সেও হাঁটছে তাদের সঙ্গে। এই মানুষগুলোকে মৃত্যুর খবর দিতে তার মন চাচ্ছে না। গরুর গাড়ি নীলগঞ্জের সীমানায় এসে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। নীলগঞ্জের সীমানায় বিশাল এক রেন্ট্রি গাছ। সেই গাছে সাইনবোর্ড ঝুলছে। সেখানে লেখা, আপনারা সুখী নীলগঞ্জে প্রবেশ করেছেন, স্বাগতম। নীলগঞ্জের সমস্ত বৌঝিরা জড়ো হয়েছে সেখানে। ছুটতে ছুটতে আসছে শওকত। আজ সকালেই সে থানা হাজত থেকে ছাড়া পেয়েছে। নীলগঞ্জের চেয়ারম্যান তাকে একটা ডাকাতি মামলায় আসামি দিয়েছিল। ওসি সাহেব নিজ দায়িত্বে তাকে জামিন দিয়েছেন। শওকত চেঁচাতে চেঁচাতে আসছে। কি হইল?
আমার স্যারের কি হইল? দুপুরবেলার শান্ত নিস্তব্ধ গ্রাম, করুণ সুরে ঘুঘু ডাকছে, ক্যাঁচ ক্যাঁচ শব্দে এগিয়ে চলছে গরুর গাড়ি। শোভান দাঁড়িয়ে আছেন রেন্ট্রি গাছের কাছে, তার দৃষ্টি সাইনবোর্ডের দিকে। শোভানের মনে হচ্ছে সুখী নীলগঞ্জ জায়গাটা বড় পবিত্র। এইরকম একটা পবিত্র জায়গায় প্রবেশ করবার মতো যোগ্যতা তার নেই। তার উচিত এই সীমানা থেকেই বিদায় নেয়া। খুবই আশ্চর্যের ব্যাপার, কবির মাস্টারের মৃত্যু এই বাড়ির কাউকে তেমন স্পর্শ করল না। রফিক তার নতুন অফিস, নতুন ব্যবসা নিয়ে অসম্ভব ব্যস্ত। ভোরবেলা বেরিয়ে যায়, ফেরে অনেক রাতে। শফিকেরও এই অবস্থা। তার দায়িত্ব দিন দিন বাড়ছে। সালফিউরিক অ্যাসিড প্লান্টের কাজ এগোচ্ছে দ্রুত গতিতে। শফিকের বেশিরভাগ সময়ই চলে যাচ্ছে সেখানে। যখন বাসায় ফেরে এমন ক্লান্ত থাকে যে ভাত খেয়ে বিছানায় যেতে না যেতেই ঘুমে চোখ জড়িয়ে আসে। দায়িত্ব বেড়েছে নীলুরও। সে একটি প্রমোশন পেয়েছে। অফিসে তার এখন ঘর আলাদা। ঘরের সামনে টুল পেতে একজন বেয়ারা বসে থাকে। অফিসের নানান সমস্যা নিয়ে তাকে প্রতিদিনই মিটিং করতে হয়। এত সব ঝামেলা তার আগে ছিল না। হোসেন সাহেবও ব্যস্ত। তিনি একটি বই লেখার কাজে হাত দিয়েছেন। বইটার নাম সহজ হোমিওপ্যাথি। যেসব ডাক্তার গ্রামের চিকিৎসা করেন, বইটি লেখা হচ্ছে তাদের উদ্দেশ্য করে। কাজেই লিখতে হচ্ছে খুব সহজ ভাষায়। তিনি জোর দিচ্ছেন কেস হিস্ট্রিতে। প্রতিটি রোগের জন্যে বেশ কয়েকটা কেস হিস্ট্রি দিতে হচ্ছে, যেসব খুঁজে বের করতে সময় নিচ্ছে। বেশ কিছু হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন। তাদের এই ব্যাপারে তেমন আগ্রহ নেই। এতে হোসেন সাহেবের উৎসাহে ভাটা পড়ছে না। মনোয়ারা আগের তুলনায় খানিকটা শান্ত। কাজের একটি মেয়ে রাখা হয়েছে, নাম নাজমা। তার বেশিরভাগ সময়ই কাটছে নাজমার খুঁত ধরে। এই মেয়েটার কোনো কিছুই তার পছন্দ নয়। নামটাও অপছন্দ। তার ধারণা নাজমা হচ্ছে ভদ্রলোকের নাম। কাজের মেয়ের এরকম নাম থাকবে কেন? নাজমা মেয়েটির বয়স 18-19। এইটিও তার পছন্দ নয়। এই বয়সের মেয়ে ঘরে রাখা মানে আগুন ঘরে রাখা। কোন দিন কি এক ঝামেলা বাঁধাবে, ছিছি পড়ে যাবে চারদিকে। মনোয়ারার বেশিরভাগ সময় এখন কাটছে কি করে মেয়েটিকে তাড়ানো যায় এই বুদ্ধির সন্ধানে। তেমন কোনো পথ পাওয়া যাচ্ছে না, কারণ নাজমা মেয়েটি খুবই কাজের। অতি অল্প সময়েই সে নিজেকে অপরিহার্য করে তুলেছে। তবু মনোয়ারার চেষ্টার ত্রুটি করছেন না। আজ ভোরবেলায় তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, এই তুই ঘর মুছলি কেন? সকালবেলা পানি দিয়ে ঘর ভাসিয়ে ফেলেছিস? নাজমা সহজ স্বরে বলল, আপনি তো কইছিলেন দাদি। আমি কখন বললাম? আপনি কইছিলেন সপ্তাহে একদিন ঘর ধুইতে। এই তোর ঘর ধোয়ার নমুনা? চারদিকে পানিতে সয়লাভ। কই দাদি, পানি তো নাই। শীতের দিনে পানি শুকায় তাড়াতাড়ি। আসলেই তাই। ঘর ইতিমধ্যে শুকনো খটখট করছে। মনোয়ারা কিছুতেই মেয়েটিকে জব্দ করতে পারেন না, কিন্তু তিনি হাল ছাড়েন না। তীক্ষ্ণ নজর রাখেন যদি বেচাল কিছু চোখে পড়ে। এই তুই কোথায় ছিলে এতক্ষণ? ছাদে গেছিলাম দাদি। তোকে না বললাম ছাদে যাবি না, ব্যাটা ছেলে থাকে। কাপড় শুকাতে গেছিলাম। কাপড় শুকাতে সারাদিন লাগে? গেলাম আর আসলাম দাদি, বেশিক্ষণ তো থাকি নাই। আবার মুখে মুখে কথা। তুই কি মনে করিস তোর মতলব আমি বুঝি না? আমি কচি খুকি? বিশ্বাস করেন দাদি, আমার কোনো মতলব নাই। তুই কাল সকালেই বিছানা বালিশ নিয়ে বিদায় হবি, আমার পরিষ্কার কথা। সত্যি যাইতে বলেন দাদি? আমি কি তোর সাথে মশকরা করছি? ফাজিল কোথাকার। বড় বৌমা আসুক, তোকে আমি আজই বিদায় করব। পাখা উঠেছে। নীলু এই মেয়েটির বিদায়ের কথা শুনতেই পারে না। নাজমা তাকে অনেকভাবে নিশ্চিন্ত করেছে। নীলু এই সুখ হারাতে রাজি নয়। উল্টো মেয়েটার কাছে তার নিজেকে কেমন অপরাধী মনে হয়। যে সংসার তার দেখার কথা তা দেখছে সংসারের বাইরের একজন মানুষ। মমতা এবং ভালোবাসা নিয়েই দেখছে। এটা যেন ঠিক নয়,
অন্যায়। আগে সংসারের অনেকখানি দায়িত্ব শারমিন পালন করত, তার দায়িত্বও কমেছে। সে এখন পুরো সময় দিচ্ছে পড়াশোনায়। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্টশিপের চিঠি এসেছে। ভিসার জন্য I-20 তারা পাঠিয়েছে, এখনও এসে পৌঁছায়নি। এখন আর সময় নষ্ট করার উপায় নেই। শারমিন রাত দিন পড়ে। রফিক দেখে কিছু বলে না। তারা দুজন এমনভাবে জীবনযাপন করে যেন কেউ কাউকে চেনে না। পরিবারের সবকটি মানুষকে অস্বস্তিতে ফেলে দিল শওকতের একটা চিঠি। কবির মাস্টারের কুলখানি, সবাই যেন আসে। সে থাকার ব্যবস্থা গরিবী হালতে করে রেখেছে। কারোরই যাওয়ার ইচ্ছা নেই। অনিচ্ছার বিষয়টাও তারা চেপে রাখতে চায়। এই ব্যাপারটা নীলুর মন খারাপ করে দিল। এরকম কেন হবে? যে মানুষটি এই পরিবারের প্রতিটি সদস্যের জন্য গাঢ় ভালোবাসা পোষণ করেছেন, তার মৃত্যু উপলক্ষ করেও এরা কেউ সামান্য ত্যাগ স্বীকার কেন করবে না? একদিন সে রফিককে কথায় কথায় জিজ্ঞেস করল, কবে যাচ্ছ রফিক? রফিক খুব অবাক হয়ে বলল, কোথায় যাব? মামার কুলখানিতে যাবে না? মামার কুলখানিতে তো দূরের কথা, আমার নিজের কুলখানি হলেও যেতে পারবো না। তোমার কি মনে হয় না যাওয়া উচিত? না, এসব লোক দেখানো ব্যাপার। মারা গেল, ফুরিয়ে গেল, আর কি? তাই বুঝি? হ্যাঁ, তাই। তাছাড়া এসব কুলখানি হচ্ছে হিন্দুয়ানি ব্যাপার। হিন্দুরা যেমন মৃত্যুর পর শ্রাদ্ধ করে, ওদের দেখা দেখি আমরা করি কুলখানি। ধর্মজ্ঞানও তোমার হয়েছে মনে হয়। তুমি এমন করে তাকাচ্ছ কেন ভাবি? আমার শতেক ঝামেলা, আমি পারছি না। শফিকও যাবে না। সে ছুটির চেষ্টা করেছিল, টলম্যান ছুটি দেয়নি। বলেছে, অসম্ভব, আগামী 2 মাস কোনো ছুটি নেই। সামনের মাস থেকে শুক্রবারও তোমাকে কাজ করতে হবে। শফিক মনে হলো এতে খুশি হয়েছে। অন্তত তার না যাওয়ার একটা কঠিন অজুহাত আছে। ঠিক হলো হোসেন সাহেব সোবাহানকে নিয়ে যাবেন। হোসেন সাহেব শেষ পর্যন্ত যেতে পারলেন না। ঢাকা থেকে গেল শুধু সোবাহান। বাবলুকে সঙ্গে নিয়ে গেল। কুলখানির দিন রাতে শফিক হঠাৎ বলল, অন্যায় হয়েছে নীলু, আমাদের সবার যাওয়া উচিত ছিল। আমার খারাপ লাগছে। এখন খারাপ লাগলে তো কিছু করার নেই। তুমি কল্পনা করতে পারবে না নীলু, ছোটবেলায় মামার কি পরিমাণ আদর যে আমরা পেয়েছি। নীলু চুপ করে রইল। সে এই বাড়ির সবার উপর খুব বিরক্ত হয়েছে। শফিক বলল, আজ অফিসে বসে ভাবছিলাম, মামাকে আমরা কিছু দিইনি কোনোদিন। তিনি কিছু ফেরত পাবার আশায় নিশ্চয়ই তোমাদের ভালোবাসেননি। কিন্তু আমাদের একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, ছিল। একবার দেখলাম তার সোয়েটারটা ছেঁড়া। আমি কি পারতাম না একটা নতুন সোয়েটার কিনে মামাকে বলতে, মামা নাও, তোমার জন্য এনেছি? নিশ্চয়ই পারতে। তাহলে এটা কেন বললাম না? এখন এসব চিন্তা করে লাভ নেই, এসো শুয়ে পড়ো। তারা বাতি নিভিয়ে দুজনেই শুয়ে পড়ল, কিন্তু কেউই ঘুমোতে পারল না। রাত 1টার দিকে একটা অদ্ভুত ব্যাপার হল। প্রচণ্ড শব্দে তাদের দরজায় ধাক্কা পড়তে লাগল। দরজা খুলে দেখা গেল রফিক থরথর করে কাঁপছে। শফিক বলল, কি হয়েছে রে? রফিক কাঁপা গলায় বলল, সাংঘাতিক ভয় পেয়েছি। বসার ঘরে হঠাৎ দেখি কবির মামা বসে আছেন। আমাকে দেখে হাসলেন। আমি চিৎকার করে উঠতে দেখি কেউ নেই। দরজা খুলে সবাই বের হয়ে এসেছে। রফিক লজ্জা পাচ্ছে, কিন্তু তার ভয় এখনো কাটেনি। সে মৃদু গলায় বলল, আমি সত্যি দেখেছি, স্পষ্ট দেখলাম, মনের ভুল না। নীলু বলল, তোমার মনে অপরাধবোধ কাজ করেছিল, তাই এইসব দেখেছ। যাও শুয়ে পড়ো। ভাবি, আমি সত্যি দেখেছি। এসো, তোমাকে চা বানিয়ে দিচ্ছি, চা খেয়ে ঘুমাও। মনোয়ারা বললেন, চা না, ওকে 1 গ্লাস লবণ পানি দাও, এটা খাওয়া দরকার। দেখো না কেমন ঘামছে। রফিক ভালোই ভয় পেয়েছে, কারণ তার জ্বর এসে গেল। বেশ ভালো জ্বর, 102.5। শারমিনকে অনেক রাত পর্যন্ত মাথায় পানি ঢালতে হলো। রফিক ক্ষীণ স্বরে বলল, কেমন ছেলে মানুষই কাণ্ড করলাম বলো তো।
দিনের বেলা সবাই এটা নিয়ে হাসাহাসি করবে। করবে, তুমি চুপ করে থাকো। আমি কিন্তু সত্যি দেখেছি, বিশ্বাস করো। তুমি কিছুই দেখোনি। ভাবি যা বলেছে সেটাই সত্যি। স্পষ্ট দেখলাম। কমলা রঙের সোয়েটার গায়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। ঠিক আছে, থাক, এই গল্প এখন করতে হবে না। তোমার ভয় লাগছে? না, ভয় লাগছে না। ভয় কেন লাগবে? তাকে যদি দেখেই থাকো তাতে ভয়ের কি? রফিক চোখ বন্ধ করে শুয়ে রইল। শারমিন অনেকদিন পর তাকে জড়িয়ে ধরে ঘুমোতে গেল। রফিক বলল, ভয় পেয়ে একটা লাভ হয়েছে, তুমি কাছে এসেছ। কবির মামাকে ধন্যবাদ। বসার ঘরে সবাই গোল হয়ে বসে আছে। তাদের কেউই সেই রাতে ঘুমালো না। সবাই যেন কবির মামার উপস্থিতি অনুভব করছে, যেন এক্ষুনি ছায়াময় কোনো জগৎ থেকে তিনি দৃশ্যমান হবেন। একসময় ভোর হল, গাছে গাছে পাখি ডাকতে লাগল। নীলু হাঁ করে তাকিয়ে আছে, তার চোখে গভীর বিস্ময়। কিরে, এমন করে কি দেখছিস? চিনতে পারছিস না? পারবো না কেন? তোর এ কি হাল হয়েছে? বন্যা হাসল। হাসি আর থামেই না। আশেপাশে সবাই তাকাচ্ছে। অফিসে এসে কেউ এমন করে হাসে। নীলু বলল, হ্যাঁ, তোর কি হয়েছে? কিছু হয়নি। এত হাসছিস কেন? জানি না কেন হাসছি, পাগল টগল হয়ে যাচ্ছি বোধহয়। তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? নীলু বন্যাকে ক্যান্টিনে নিয়ে গেল। তার মনে হলো বন্যা ঠিক প্রকৃতিস্থ নয়। চেহারা ভীষণ খারাপ হয়েছে। মাথার সামনের দিকে চুল উঠে কপাল অনেক বড় বড় লাগছে। শাড়িতে ইস্ত্রি নেই। ইস্ত্রি ছাড়া শাড়িতে বন্যাকে কল্পনাও করা যায় না। নীলু বলল, তোর কি হয়েছে বলতো? কিছুই হয়নি। চাকরি ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, সে তো 1 বছর আগে। তুই কোনো খোঁজ খবর নিতি না, কাজেই জানিস না। কেউ আমার খবর রাখে না। নীলু লজ্জিত বোধ করল। সে সত্যিই কোনো খোঁজ নেয়নি। অথচ তারা আজকের এই চাকরি বন্যায় জোগাড় করে দিয়েছে। কত উৎসাহে সে ছোটাছুটি করেছে, কত ঝামেলা করেছে। নীলু, আমাকে 1000 টাকা দিতে পারবি? পারবো, কাল আসতে হবে। কাল আমি টাকা জোগাড় করে রাখব। এখন তোর কাছে কত আছে? 50 টাকার মতো আছে। 50 টাকাই দে, কাল আবার আসব। নীলু ব্যাগ খুলে টাকা বের করল। নিচু গলায় বলল, তোর আর খবর বল। কর্তা কেমন আছে? জানি না কেমন আছে, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। কি বলছিস তুই? ডিভোর্স হয়েছে 3 মাস হলো। নীলু ভয়ে ভয়ে বলল, তোর বাচ্চাটা কার কাছে থাকে? তোর কাছে? না। ওনার সঙ্গে থাকে? না, কারোর সঙ্গেই থাকে না। চা খাও তো নীলু। চায়ের সঙ্গে আর কিছু থাকলে তাও দিতে বল, খিদে লেগেছে। ভাত খাবি? না, ভাত খাবো না। বন্যার চায়ের কাপে চুমুক দিয়ে নিতান্ত স্বাভাবিক গলায় বলতে লাগল, বাচ্চাটা মরে গেল বুঝলি। 4 মাস হবার আগেই শেষ। ওর ধারণা হলো আমার জন্যই মরেছে। আমি যত্ন নিইনি, অফিস নিয়ে থেকেছি। কি যে কুৎসিত ঝগড়া। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিলাম। তাতেও কিছু লাভ হলো না। রোজ ঝগড়া, হইচই, চিৎকার। একদিন কি হয়েছে জানিস? লোকজনের সামনে আমাকে হঠাৎ ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে বলল, থাক, শুনতে চাই না। এখন কি করছিস তুই? কিছু করছি না। বড় ভাইয়ের বাসায় থাকি আর ভাবির সঙ্গে ঝগড়া করি। ভাবি কি যে ঝগড়া করতে পারে তুই কল্পনাও করতে পারবি না। ঝগড়ায় কোনো ডিগ্রি থাকলে ভাবি পিএইচডি পেয়ে যেত। বন্যা আবার হাসতে শুরু করল। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। নীলু তাকিয়ে রইল অবাক হয়ে। বন্যা বলল, এই আমার হাসির রোগ হয়েছে বুঝলি। গতকাল ভাবি আমাকে কাল নাগিনী বলে গাল দিয়েছে। রাগ ওঠার বদলে হাসি উঠে গেল। হাসি দেখে ভাবি মনে করল আমি পাগল হয়ে গেছি। ভয়ে তার চোখ ছোট ছোট হয়ে গেল। নীলু বলল, আয় বন্যা, চুপ কর তো। তোরও কি ধারণা আমার মাথা খারাপ হয়ে গেছে? না হলেও শিগগিরই হবে।
তুই একটা চাকরি টাকরি কর, কিছু নিয়ে ব্যস্ত থাক। হ্যাঁ, তাই করব। বন্যা উঠে দাঁড়ালো, সহজ স্বরে বলল, যাই রে নীলু, কাল আবার আসবো, টাকাটার জোগাড় করে রাখবি। নিশ্চয়ই রাখব। কবে ফেরত দেব তা কিন্তু জানি না, নাও দিতে পারি। টাকা ফেরত দিতে হবে না। তাহলে তো আরো ভালো। নীলু বন্যাকে এগিয়ে দিতে গেল। তার খুবই খারাপ লাগছে, ইচ্ছা হচ্ছে বন্যার সঙ্গে চলে যেতে, দুজনে মিলে সারাদিন ঘুরে বেড়াতে পারে। বন্যার ঠিক এই মুহূর্তে একজন বন্ধু দরকার, যে তাকে সাহস দেবে, ভরসা দেবে। মাঝে মাঝে জীবন ভিন্ন খাতে বইতে থাকে, সব কেমন জট পাকিয়ে যায়, তখন এমন একজন প্রিয়জনকে কাছে থাকতে হয়। নীলু, যাই রে, কাল আসিস। আসব। আচ্ছা, একটা কথা নীলু, তোর কি মনে হয় আমি যদি চাকরি না করতাম, যদি বাসায় থেকে বাচ্চার দেখাশোনা করতাম, সে বাঁচত? এখন আর এসব কথা নিয়ে ভাবছিস কেন? ভাবছি না তো, এমনি মনে হলো তাই বললাম। আর ভাবিস না। না, ভাবব না। বাচ্চাটার জন্য বড় কষ্ট হয় রে নীলু। ওর নাম রেখেছিলাম অভিক। নামটা সুন্দর না? হ্যাঁ, সুন্দর। নামের মানে বলতো? নীলু তাকিয়ে রইল। সারাদিন তার আর অফিসের কাজে মন বসল না। বন্যার মতো প্রাণময় মেয়ের আজ কি অবস্থা! কি কঠিন দুঃসময়! সন্তানের মৃত্যুর পুরো দায়ভাগ চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। বন্যা নিজেও তা বিশ্বাস করতে শুরু করেছে। নীলু ঠিক করল আগামীকাল সে ছুটি নেবে, বন্যা এলেই তার সঙ্গে বেরিয়ে পড়বে। দূরে কোথাও যাবে বেড়াতে, বোটানিক্যাল গার্ডেন কিংবা বলধা গার্ডেনে। কোথায় যেন পড়েছিল, গাছপালা মানুষের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে পারে। বন্যা পরদিন এলো না। অফিস 4টায় ছুটি হয়, নীলু 5টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করল। অফিসের গাড়ি চলে গিয়েছে, সে একা একা বাসায় রওনা হল। রিকশা নিতে ইচ্ছা করছে না, হাঁটতে ভালো লাগছে। সন্ধ্যা নামছে। সন্ধ্যার বিষণ্ণ আলোয় তার মন কেমন করতে থাকে, জগৎ সংসার তুচ্ছ মনে হয়। নীলুর হাত ব্যাগে 1000 টাকা। তার কেন যেন মনে হল এই টাকা নিতে বন্যা কোনোদিনই আর আসবে না। গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ ষোড়শ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।